কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূতের বাড়ির ভূতের বাড়ির আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকের গল্পটা ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন সরাসরি গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রুদ্র। আমি আপনাদের মাঝে আজকে প্রথম একটি গল্প লিখে পাঠালাম। আশা করছি সুমন ভাই গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার গল্পটি সবার মাঝে প্রকাশ করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ভাই আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, চলুন সরাসরি গল্পে চলে যাই। আমার বন্ধুদের মুখ থেকে একটি বাড়ির ঘটনা শুনলাম। সে বাড়িটির কথা শুনে আমার তো প্রচণ্ড ভালো লাগলো। আমার মনে মনে ইচ্ছা জাগলো আমি ওই বাড়িতে বেড়াতে যাব। আমার বন্ধুরা আমাকে যেসব কথা বলেছে এটা শুনে মনের ভিতরে কিছু ভয় কাজ করতে লাগলো। তারপরেও একা একা সিদ্ধান্ত নিলাম ওই বাড়িতে যাব। আমার সঙ্গে আমার আরও দুই বন্ধু যেতে রাজি হয়। আমি আমার দুই বন্ধুকে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির কাছাকাছি চলে গেলাম। বাড়িটা পরিত্যক্ত ছিল। বাড়িটার আশেপাশে অনেক বড় বড় গাছপালা লাগানো ছিল। চারিদিকটা যেন অন্ধকার। বাড়ির গেটের সামনে যেতেই আমার শরীরে খুবই আচমকা একটি বাতাস এসে লাগলো। বাতাসটা যেন আমার বুকটা ভেদ করে বেরিয়ে গেল। আমার মনের মধ্যে কিছু ভয় কাজ করতে লাগলো। ভয়ে ভয়ে আমি গেটে হাত দিতে গেটটা খুলে গেল। গেটের ভেতরে ঢুকলাম। ঢোকার পরে বাড়িটার দিকে লক্ষ্য করলাম। পুরো বাড়িতে যেন ময়লাতে ভরপুর। বাড়ির দেওয়ালে ধুলোকণা, আরও বাড়ির দরজার সামনে মাকড়সার জাল বিছানো ছিল। মাকড়সার জালটা যেন সিকিউরিটি গার্ডের মতো কাজ করে। জালটা ভেদ করে ভেতরে ঢোকা প্রায় অসম্ভবই বলতে পারেন। আমরা জালটা টেনে ছিঁড়ে দরজাতে হাত দিতেই দরজাটা খুলে গেল। আমরাও ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই কিছু দূরে এগিয়ে যেতেই আমার সামনে একটি মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটা শুধু ছায়া দেখতে পেলাম, কিন্তু মূর্তিটা দেখতে পাই না। কিছুক্ষণ পরেই যেন খুবই ভয়ঙ্কর একটি শব্দে দরজাটা লাগিয়ে গেল। দরজার কাছে আমরা দৌড়ে গেলাম তিনজনে, কিন্তু দরজাটা বন্ধ। আমার মনে হলো বাইরে থেকে কেউ দরজাটা লক করে দিয়েছে। আমি অনেক চেষ্টা করলাম খোলার, কিন্তু খুলতে পারি না। হঠাৎ একটি ভয়ঙ্কর কান্নার শব্দে যেন পুরো ঘরটা কেঁপে উঠল। একটি মেয়ে কান্না করতেছে। মেয়েটাকে আমি চিনি না, কান্নাটাও অপরিচিত। আমি জিজ্ঞেস করলাম, কে কান্না করে এখানে? কান্নাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। কান্নাটা যেন একবার বাঁয়ে যায়, একবার ডাইনে যায়। আমি তো ভয়ই পেলাম। আমার বন্ধুরা আমাদেরকে বলল আমরা মনে হয় এখানে আটকে পড়ে গিয়েছি। এসব কথা ভাবতে ভাবতেই আমি সিদ্ধান্ত নিলাম সামনের দিকে এগিয়ে যাব।
যেমন কথা তেমন কাজ। আমি সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই কান্নাটা যেন আরও বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে কান্না করো? আমার প্রশ্নের উত্তর দাও, কে তুমি? আমার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পরেই আমার পিছন দিয়ে যেন কেউ একজন হেঁটে যাওয়ার মতো শব্দ পেলাম। আমি পিছন দিকে ঘুরে তাকালাম, পিছনে কেউ ছিল না। আমার এক বন্ধুকে বললাম, তুই ওইদিকে দেখ, আমি এইদিকে দেখি। কিন্তু আমার ওই বন্ধুটা ওইদিকে যেতে রাজি হয় না। পরে আমার আরেক বন্ধুকে বললাম, তুই ওর সঙ্গে যা, আমি এদিকে দেখতেছি। তাই বলেই আমিও এদিকে চলে গেলাম। সামনে দেখি কিছু দূরে গেতেই একটি বড় গেট সামনে পড়ল। গেটটা যেন মেন গেটের মতো ছিল, হুবহু দেখতে, কিন্তু গেটটার কালারটা অন্যরকম। গেটটাতে অনেক ময়লা জমেছিল, সঙ্গে মাকড়সার জালও বিছানো ছিল। আমি মাকড়সার জালটা টেনেছিলাম, ছিঁড়ে গেটটা খোলার চেষ্টা করি, কিন্তু গেটটা খুলতে পারি না। আমি গেটটা খোলার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু তারপরও পেরে উঠি না। কিছুক্ষণ পরে আবার দুই বন্ধু আমার সামনে এলো, এসে আমাকে বলতেছে ওইদিকে কেউ নেই। কিন্তু মেয়েটা তো এই ঘরেই কান্না করলো। কান্নাটা ওই থেকে করলো। আমি কি করব বুঝতে পারি না। আমি আরো খুঁজতে লাগলাম, খুবই ভালোভাবে চতুর্দিকে লক্ষ্য করলাম। আমি দেখলাম সিঁড়ির নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি সেই লোকটিকে ডাকার জন্য তার কাছে চলে গেলাম। যেতেই সে লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। আমি বুঝতে পারি না লোকটি কে, কেন এখানে দাঁড়িয়েছিল, আর গেটটা তো লাগানো ছিল। লোকটি কিভাবে ভেতরে প্রবেশ করলো, আর লোকটি বা গেলই কোথায়? এরকম নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। আমি আমার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ভিতর দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই একটি ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে ডায়েরিটা খুললাম। ডায়েরিটা খুলেই ওখানে কিছু লেখা ছিল। আমি সবাই বসে পড়লাম, বসেই লেখাটা পড়তে লাগলাম। এখন শুনুন ভাই, ডায়েরিতে কী লেখা ছিল এটা আপনাদেরকে আমি প্রকাশ করব। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, চলুন আবারও গল্পে ফিরে যাই। ডায়েরিতে ঠিক যেভাবে লেখা ছিল আমি ঠিক ওইভাবেই বলছি। আমার নাম জ্যোৎস্না বানু। আমার বাবা এই গ্রামের জমিদার। আমার বাবাকে দেখে এই গ্রামের সবাই ভয় পায়। এমনকি শুধু ভয় না, আমার বাবাকে সবাই অনেক শ্রদ্ধাও এবং সম্মান করে। যাই হোক, আমি এই গ্রামেরই একটি কন্যা। আমাকেও সবাই যথেষ্ট সম্মান করে। আমি একদিন পুকুরে গোসল করতে যাই। পুকুরে গোসল করতে যেয়ে আমার পা যেন কে একজন টেনে ধরেছে। আমি পাওয়াটা ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। শেষ পর্যন্ত অনেক চেষ্টার ফলে আমি পাওয়াটা ছাড়িয়ে নিয়ে আসি। আমার পাওয়াটা ছাড়িয়ে নিয়ে আসাটাই হয়তো বা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তারপরে থেকে আমার সঙ্গে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কখনো বা কারো কান্নার শব্দ শুনতে পাই, কখনো বা আমি নিজেই কাঁদতে থাকি। আমি এসব কিছুই জানি না। আমার বাবা মা আমাকে বলে, তুই রাত্রেবেলা কান্না করিস কেন? কিন্তু আমি এসব কিছুই জানি না যে আমি কান্না করি। আমি অনেক চেষ্টা করি এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য, কিন্তু পেরে উঠি না। আমার বাবা যেহেতু এই গ্রামের জমিদার, সেই হিসেবে আমার বাবারও অনেক ক্ষমতা আছে। আমার বাবা ক্ষমতার বলে বিভিন্ন সময় বিভিন্ন কবিরাজকে ডেকে আনে, কিন্তু আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারে না। একদিন ঠিক রাত 12টা বাজে, তখনই আমার সামনে কেউ একজন এসে দাঁড়িয়ে পড়ে আমাকে বলে, তোর বাবার কারণে আমি মারা গিয়েছি। তোর বাবাকে আমি ছাড়বো না। শুধু তোর বাবাকে না, তোর বংশকে আমি নির্বংশ করে দিব। তোর বংশের কেউ আর বেঁচে থাকবে না, তুই তো থাকবিই না। আমি স্বপ্নটা দেখার পরেই চাঁদ করে চেতন পেলাম। চেতন পাওয়ার সঙ্গে সঙ্গে
আমার সারা শরীরটা যেন ঘেমে গিয়েছে। আমি ভয়ে যেন লুড়ুবুড়ু হয়ে গেছি। আমার চলার মতো অবস্থা ছিল না। আমি যে আমার আব্বু আম্মুকে ডাক দেব এরকম কোনো পরিস্থিতি নাই। আমি তো অনেকটাই ভয় পেয়েছি। ভয়ে যেন আমার সারা শরীরটা ঘেমে গিয়েছে। আমি অনেক কষ্টে বিছানা থেকে উঠে আমার বাবার ঘরে গেলাম, যে বাবাকে ডাক দিতেই বেরিয়ে এলো। এসে আমার দিকে লক্ষ্য করতে দেখে আমার সারা শরীরটা ঘেমে গেছে। আমার বাবা আমাকে নিয়ে তাদের ঘরে যায়, যেয়ে ওখানে শুয়ে রাখে। আমার বাবা কার সঙ্গে জানে কথা বলে একটি কবিরাজকে ডেকে আনে। এনে সেই কবিরাজটি আবার চিকিৎসা করতে লাগে। দেখতে দেখতে 5 থেকে 6 দিন চলে গেল, কিন্তু আমার কোনো পরিস্থিতি ভালো হয় না, খারাপও হয় না, ঠিক আগের মতোই আছে। আর আগের মতোই সেই লোকটাকে আমি স্বপ্নে দেখি। সেই লোকটা এসে বলতেছে, তোর বংশ আমি নির্বংশ করে দিব। আমি তো ভয়ে ওখানে নিস্তব্ধ হয়ে থাকি, কারোর সঙ্গে কোনো কথা বলি না, ঠিক মতে খাবারই খাই না। আমার তো শরীরটাই অচল। আমি কেমন করে কি করব আমি বুঝতে পারি না। আমি অনেক কষ্টে এই ডায়েরিটাতে আমার সঙ্গে ঘটে যাওয়া কাহিনীগুলো লিখে রাখছি। সে রাত্রে আবারও সে লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এবার আর কোনো কথা বলে না। কথা বলার আগে সে দৌড়ে এসে আমার গলাটা চেপে ধরে। আমি চতুর্দিকে হাত পাও নড়াচড়া করতেছি, কিন্তু আমি তাকে আমার শরীরের উপর থেকে তুলতে পারতেছি না। আমি কি করব বুঝতে পারলাম না। আমার মাথাটা যেন চক্কর দিতে লাগলো, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। আমি কি করব বুঝতে পারি না। আমি ভয়ে চিৎকারও দিতে পারি না। আমার ভয়ের কারণে আমার কণ্ঠস্বর যেন বন্ধ হয়ে এসেছে। আমি কি করব বুঝতে পারি না। আমি তো শেষ পর্যন্ত আমি সে লোকটাকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এক দৌড়ে বিছানা থেকে উঠে ছাদের উপরে চলে গেলাম। ছাদের উপরে যেয়ে আমি কি করব বুঝতে পারলাম না। চতুর্দিকে যেন ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে একদম নিস্তব্ধ, যেন একটি গাছের পাতাও নড়ছে না। শেষ পর্যন্ত আমি অনেক চেষ্টার ফলে সেই লোকটির হাত থেকে তো বেঁচে গিয়েছি কিছুক্ষণের জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি আমার সে ছাদের উপর যাওয়াটা আমার সব থেকে বড় ভুল। আমি কিছুক্ষণ পরে পরপর দুটা চিৎকারে শব্দ শুনলাম। সেই চিৎকারটা অন্য কারো না, আমার বাবা এবং আমার মায়ের। আমি চিৎকারটা শুনে ঘরের ভিতরে দৌড়ে চলে গেলাম। যে যে জিনিসটা আমার চোখে পড়লে এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটি আয়নার ভিতরের থেকে একটি হাত বেরিয়ে এসেছে। এসে আমার আব্বুকে আগে টেনে নিয়ে গেল। যাওয়ার কিছুক্ষণ পরে আবার আরেকটি হাত বেরিয়েছে, আমার আম্মুকে ভিতরে টেনে নিয়ে গেল। আমি কি করব বুঝতে পারি না। আমার তো দম বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পরে পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আরেকটা হাত বেরিয়েছে, আমাকেও সেই আয়নার ভিতরে ঢুকিয়ে নেয়। সেই থেকে আমরা এখন পর্যন্ত এই আয়নার ভিতরেই বন্দি আছি। এই ছিল সেই ডায়েরিতে লেখা ঘটনাটি। আমার তো গল্পটি পড়তেই সারা শরীরটা যেন ঘেমে গিয়েছে। আমার হার্টবিটটা যেন বন্ধ হয়ে এলো। আমার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে এলো। সেই গল্পটি শেষ করা কিছুক্ষণ পরে থেকেই আমার সঙ্গে আরও বিকট কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন বিকট সাউন্ড, আরও খুবই ভয়ঙ্করভাবে কেউ যেন আমাকে ডাকতে লাগলো। আমার বন্ধুরা আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা তিনজনে একজোট হয়ে বের হওয়ার চেষ্টায় মুগ্ধ হয়ে পড়ে আছি। কখন আমরা এই অভিশপ্ত বাড়ি থেকে কখন যে বের হব, সেই চেষ্টায় আমরা তিনজনে ঘুরতে লাগলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল পেলাম না। কিছুক্ষণ পরেই সেই পুরনো আয়নাটির কাছে চলে গেলাম। আয়নাটি দেখলাম অনেক বড় ছিল। আমি আয়নাটির কাছে যেতেই একটি
ছায়া আয়নার ভিতরে লক্ষ্য করলাম। ছোট্ট একটি ছায়া, সর্বোচ্চ হলে 3 থেকে 4 ইঞ্চি সাইজ হবে। সেই ছায়াটি ধীরে 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 বড় হতে লাগলো। আমি তো ভেবে নিয়েছিলাম আমার পিছনে কেউ একজন আছে। আমি পিছন দিকে তাকাতেই যে জিনিসটা আমার চোখে পড়লো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটি সাদা কাপড় পরা লোক। সেটা কোনো পুরুষ না, এটা একটি মহিলা। আমি খুবই নার্ভাস হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কেন এসেছো তুমি? আমরা এখান থেকে বের হতে পারতেছি না, তুমি কেমন করে বের হবে? মেয়েটি খুবই ভয়ঙ্করভাবে একটি হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে আমাকে বলল, আমি কে? তুই চিনবি না? চিনবি আমাকে? আমি বললাম, কে তুমি? পরিচয় দাও। মেয়েটি আবারও ভয়ঙ্কর একটি হাসি দিয়ে বলল, আমি জ্যোৎস্না ভানু। আমি জ্যোৎস্না ভানু। নামটি শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। আমি কি করব বুঝতে পারি না। আমি ওখান থেকে এক দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু পালাতে ব্যর্থ হই। আমার একটি বন্ধু ওখানে আটকা পড়ে যায়। আয়নার ভিতর থেকে একটি হাত বেরিয়েছে আমার বন্ধুকে নিয়ে, সেই আয়নাটির ভিতরে ঢুকে যায়। সেই থেকে আমার ওই বন্ধু আয়নার একটি সাইডের ছবির মতো হয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার বন্ধুকে বাঁচানো অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। জানি না আমার বন্ধু বেঁচে আছে না মারা গেছে। সেই দিন আমি অনেক কষ্টে সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আজ থেকে প্রায় 3 বছর কেটে গেল। সেই থেকে আমি ওই বাড়িটার দিকে ভুলেও যাই না। আমি অনেক লোকের থেকে খোঁজ খবর নেই সেই পরিত্যক্ত বাড়িটার বিষয়ে। ওখানে কেউ ভুলেও পা রাখে না। সবাই মনে করে সেই বাড়ির জমিদার সাহেব এবং তার আত্মীয় স্বজনের আত্মা ঘুরে বেড়ায়। রাত্রেবেলা খুবই বিকট শব্দে কান্না করতে থাকে। আশেপাশের অনেক লোকই এলাকাটি ছেড়ে চলে গিয়েছে, আরও কিছু লোক ওখানে আছে। কিন্তু আমি একটা জিনিস ভেবে পেলাম না, আমার বন্ধু ওখান থেকে মুক্তি পেয়েছে না ওখানে বন্দি আছে। আমার বন্ধুর ফ্যামিলির সঙ্গেও তারপর থেকে আমি আর যোগাযোগ করি না। আজ থেকে প্রায় 3 বছর আগে আমার বন্ধুর ফ্যামিলির সঙ্গে কথা বলেছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো কথা হয়নি। আমি জানি না সুমন ভাই, আমার বন্ধু এখন কেমন আছে। আমি আর এটাও জানি না আমার বন্ধুর ফ্যামিলির লোকজন কেমন আছে। তারা হয়তোবা এখন আমার বন্ধুকে খুঁজতেছে, কিন্তু আমি কিভাবে বলবো আমার বন্ধুটা যে আর বেঁচে নেই? হয়তোবা সেই আয়নাটির ভিতরে আজও বন্ধু হয়ে আছে। আমি জানি না আমার কি করা উচিত। তবে আমি অনেক চেষ্টা করেছি আমার বন্ধুকে ওখান থেকে বের করে আনার, কিন্তু আমি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। আমি আবারও চেষ্টা করব আমার বন্ধুকে ওই পুরনো বাড়ি থেকে বের করে আনার। জানি না ভাই আমি বের করতে আনতে পারবো কি না। যাই হোক, যদি আমি বের করতে আনতে পারি তাহলে আমি আবারও আপনাকে নতুন কোনো গল্পের মাধ্যমে বলে দিব। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি একটি কথাই বলবো, যদি এই গল্পটা আমার বন্ধুর ফ্যামিলি কারো কাছে যেয়ে থাকে তাইলে আপনাকে উদ্দেশ্য করেই বলতেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রুদ্র ভাইয়ের গল্পটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। গল্পটা অনেক কষ্টের ছিল। গল্পটাতে কিছু কথা বলেছে, সেই কথাগুলো আমার সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার তো অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি কথা বলবো, রুদ্র, তুমি চেষ্টা করো তোমার বন্ধুকে ওই পুরনো বাড়ি থেকে মুক্তি করে আনার। আমি আশা করছি তুমি পারবে। খুবই দ্রুত সম্ভব তুমি ওখান থেকে তোমার বন্ধুকে মুক্ত করে আনতে পারবে। সবাই রুদ্র বন্ধুর জন্য দোয়া করবেন, রুদ্রের জন্য দোয়া করবেন যাতে রুদ্র তার বন্ধুকে
ওই বাড়ি থেকে মুক্তি করে আনতে পারে। যাই হোক, আমি গল্পটার বড় করছি না। আপনারা যদি আমাদেরকে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো কালেক্ট করে পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01962135608 এবং ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি 00@gmail.com। আমাদের জিমেল অথবা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনীগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আমরা খুবই ভালোভাবে সেই ঘটনাটি বিষয়টা সবার মাঝে তুলে ধরব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।